আজ এমন এক আজব দেশ সম্পর্কে জানতে চলেছেন যেখানে খেলার মাঠ রয়েছে কিন্তু খেলার জন্য কোনো যুবক নেই, যেখানে আধুনিক স্কুল তো রয়েছে কিন্তু পড়াশোনা করার মতো কোনো স্টুডেন্ট নেই। সবুজে ঘেরা গ্রাম তো রয়েছে কিন্তু সেখানে বাস করার মতো কোনো মানুষ নেই। দেশটির নাম সাউথ কোরিয়া। এশিয়ার পূর্ব দিকে অবস্থিত উঁচু পাহাড়ে ঘেরা এই দেশটিতে জনবল এত কম থাকার পরেও কিভাবে তারা উন্নতির শিখরে পৌঁছালো? তাদের কি এমন ফ্যাসিলিটিস রয়েছে যা আমাদের দেশে থাকার পরেও আমরা তার সুফল পাই না? আমরা দেশের উন্নয়ন নিয়ে কথা বলতেই প্রথমে যেটা মাথায় আসে তা হলো দেশের সড়ক ব্যবস্থা। চলুন দেখি সাউথ কোরিয়ার গ্রামের রাস্তাগুলো কেমন হয়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা প্রত্যন্ত গ্রামের রাস্তা, যেখানে সব কিছু আছে একটা আধুনিক রাস্তাতে যা যা প্রয়োজন। এইদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, এইদিকে ট্রাফিক সিগন্যাল দেওয়া আছে। সবাই কিন্তু এই সিগন্যাল মেনেই চলাচল করছে এই রাস্তা দিয়ে। কোনো অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই এখানে। আপনি খেয়াল করুন, একটা প্রত্যন্ত গ্রাম যেখানে আমাদের দেশে, আর সেখানে রাস্তাঘাট তো থাকা দূরের কথা, একটা হাঁটার মতো রাস্তাও থাকে না। সেখানে এত উন্নত একটা রাস্তা এই প্রত্যন্ত গ্রামের মধ্যে যদি থাকে, তাহলে মোটামুটি শহরঘাটগুলোতে কত উন্নত রাস্তা থাকতে পারে, কত সিকিউরিটি ব্যবস্থা আরও উন্নত হতে পারে। তো আমাদের দেশের রাস্তাঘাট উন্নয়ন আমরা যেগুলো দেখি, তার সাথে এই দেশের উন্নয়নটা আসলে কতটা পার্থক্য আপনি যদি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। এই পার্থক্যটা আসলে তৈরি করে দিয়েছে এদেশের মানুষের সচেতনতা, তাদের দেশের প্রতি ভালোবাসা, তারা যে দুর্নীতি থেকে দূরে থাকে, তাদের আইন শৃঙ্খলা তারা যে মেনে চলে, এই সব কিছু মিলিয়েই তাদের এই ফলাফলটা এসেছে। তারা এই গ্রামের প্রান্তিক পর্যায় পর্যন্ত এত সুন্দর উন্নত ব্যবস্থা তৈরি করতে পেরেছে। আমাদের রাজধানী ঢাকা শহর বৃষ্টির পর পানিতে তলিয়ে গেলেও এখানে কিন্তু তা হয় না। পাহাড়ি ঢলের পানিতে যেন রাস্তাঘাট না ডুবে যায়, সেজন্য এখানে রাস্তার পাশে রয়েছে বড় ড্রেনেজ ব্যবস্থা। গ্রামের এসব পরিকল্পিত কাঠামো দেখতে দেখতে কখন যে আমি এক সুন্দর গ্রামে প্রবেশ করেছি তা বুঝতেই পারিনি। রাস্তার পাশে বাগানের মধ্যে কত সুন্দর আপেল ধরে আছে গাছে। এখানে কেউ পেরে নেওয়ার মতো লোক নেই হাত দিয়ে। গ্রামের লোকজনের দেখা না মিললেও দেখা মিলছে সুন্দর ডিজাইনের বাড়ির, যা কোরিয়ানদের রুচিশীলতার পরিচয় বহন করে।
আমাদের কৃষিকাজ আর কোরিয়ানদের কৃষিকাজের মধ্যে পার্থক্য এটাই যে আমরা সাধারণভাবেই কৃষিকাজগুলো করে থাকি, কোনো আধুনিক পদ্ধতি অবলম্বন করি না। কিন্তু কোরিয়ানরা বিভিন্ন আধুনিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে তাদের কৃষিকাজগুলো করে থাকে, যার কারণে তাদের ফলনগুলো অনেক বেশি হয়। দেখুন এইখানে সামান্য কুমড়ো গাছ লাগিয়েছে, মিষ্টি কুমড়ো, কিন্তু তাকে কত সুন্দর একটা পলিথিনের হাউস দিয়ে ঘিরে তারপরে তার ভেতরে মালচিং পদ্ধতিতে কৃষিকাজগুলো করেছে। এর ফলে গাছগুলো তো অনেক পুষ্টি বেশি পাবেই এবং যে কোনো প্রতিকূল আবহাওয়াতেও তারা খুব সহজে বেড়ে উঠতে পারবে এবং এর ফলে ফলনগুলোও অনেক বৃদ্ধি পাবে, যেমন 2 গুণ 3 গুণ বা 4 গুণ পর্যন্ত ফলন বেশি হয়, যার কারণে এদের কৃষিকাজ অল্প পরিসরে হলেও অল্প জায়গাতে হলেও ফলন অনেক বেশি পায় এরা। এখানে গ্রামের জনসংখ্যা এতই কম যে বাহিরে মানুষের দেখা পাওয়া কখনো কখনো দুর্লভ মনে হতে পারে। গ্রামের ভেতর অনেকক্ষণ ঘুরেও মানুষের দেখা না পাওয়াতে এতটা অবাক হইনি। যতটা অবাক হয়েছি এখানকার স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার খবর শুনে। আমার পেছনে যে প্রতিষ্ঠানটি দেখছেন এটা একটা প্রাথমিক বিদ্যালয়, যেটা কিনা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কারণ এই বিদ্যালয়ে যারা পড়াশোনা করবে সেই ছোট বাচ্চাই এই অঞ্চলে নেই। এখানে জন্মহার এত পরিমাণ কমে গিয়েছে যে সরকার এই প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কল্পনা করতে পারেন আমাদের দেশের মানুষ শিক্ষা ব্যবস্থা পায় না, বিভিন্ন ফ্যাসিলিটি, আধুনিক বিদ্যালয়, সেখানকার সুন্দর পরিবেশ কোনো কিছুই পায় না। আর এখানে সব কিছু আছে, থাকার পরেও সেটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। কারণ এখানে এই ফ্যাসিলিটিগুলো নেওয়ার জন্য সেই সংখ্যক শিশুই জন্ম নেয়নি, যার কারণে বাধ্য হয়ে সরকার এটা বন্ধ করে দিতে হয়েছে। এখানে সব আধুনিক ব্যবস্থা তৈরি করা আছে। এইদিকে বাচ্চাদের খেলনা, দোলনা খেলার জায়গা, এদিকে বাচ্চাদের হাত মুখ পরিষ্কার করার জায়গা, তাছাড়াও প্রাইমারি স্কুল যেটা আমাদের গ্রামগঞ্জে হয় আপনারা দেখেন, সেম ওই রকম প্রাইমারি স্কুল এখানে করে দেওয়া আছে, কিন্তু অনেক আধুনিক করে। তারপরেও সম্পূর্ণ পরিত্যক্ত হয়ে পড়ে আছে, কারণ এইখানে জনসংখ্যা খুবই কম, পড়াশোনা করার মতো কোনো বাচ্চা কাচ্চাই নেই, যার কারণে এইটা সরকারি প্রাইমারি স্কুল, এটা সরকার বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। আসলে বিষয়টা আমার কাছে কেমন যেন একটু খারাপ লাগছে যে যেখানে এখন বাচ্চাদের পড়াশোনায় মুখরিত থাকবে, এখানে পুরো হইচই চলবে, বাচ্চারা ভরা থাকবে এই স্কুলে, কিন্তু সেখানে একদম একটা ভুতুড়ে পরিবেশ হয়ে আছে, জঙ্গল চারিদিকে, একটা স্কুল পুরো সব কিছু বন্ধ হয়ে পড়ে আছে। বিষয়টা আমার কাছে কষ্টের লাগছে খুবই। এদেশের জনসংখ্যা কম হলেও খেলাধুলায় কিন্তু সাউথ কোরিয়া অনেক এগিয়ে। আর তার অন্যতম কারণ গ্রামেগঞ্জে তাদের খেলার মাঠ। গ্রামে যদি এমন একটা খেলার মাঠ থাকে তবে সেখানে বিশ্বমানের খেলোয়াড় তৈরি হবে, সেটাই তো স্বাভাবিক। কিন্তু এত উন্নত খেলার মাঠ থাকার পরেও তা আজ খালি পড়ে রয়েছে। দেখুন এখানে কত সুন্দর করে একটা খেলার মাঠ তৈরি করে দেওয়া আছে, যেখানে কিনা খেলার মতো কোনো লোকই খুঁজে পাওয়া যায় না। তারপরেও এই কোরিয়া বিশ্ব দরবারে কিন্তু খেলার সুযোগ পায়, অথচ আমাদের দেশে
মানুষের অভাব নেই, খেলাধুলা করার যুবকদের অভাব নেই, কিন্তু তারা একটা ভালো মানের মাঠ পায় না। আমাদের গ্রাম অঞ্চলে এত মাঠ থাকতেও সেগুলো তো নষ্ট করা হয়ই, সাথে শহরের, বিশেষ করে ঢাকা শহরের মাঠগুলো তো প্রতিনিয়ত দখল চলে। কিন্তু এই দেশে যখন খেলার লোকই খুঁজে পাওয়া যায় না, তারপরেও একটা প্রত্যন্ত গ্রামে কত সুন্দর আন্তর্জাতিক মানের একটা মাঠ তৈরি করে দেওয়া আছে, যেখানে কিনা আর্টিফিশিয়াল ঘাস পেরে দেওয়া আছে এবং মাঠের চারিদিকে বাউন্ডারি করে দেওয়া আছে, যেখান দিয়ে বল বাইরে না যেতে পারে, এবং উন্নত যত ফ্যাসিলিটি আছে সেগুলো এখানে তৈরি করে দেওয়া আছে যেন এদেশের যুবকরা খেলাধুলার প্রতি আকৃষ্ট থাকে। কিন্তু আমাদের দেশে কত সুযোগ, কত জনবল সব কিছু থাকার পরেও আমরা সেই সুযোগগুলোকে নষ্ট করি, যার কারণেই আমাদের মাঝে আর এই দেশগুলোর মাঝে পার্থক্য তৈরি হয়। এরা বিশ্বমঞ্চে খেলতে পারে আর আমরা র্যাঙ্কিংয়ের একদম তলানিতে পড়ে থাকি। এই সুন্দর মাঠে খেলার মতো কোনো লোক না পাওয়াতে আমি নিজেই নিজের সাথে কিছুক্ষণ খেলা করলাম। গোল! এরপর রাস্তার পাশে দেখা মিলল এক অদ্ভুত জায়গার, যা আমাকে বাংলার গ্রামের কথা স্মরণ করিয়ে দিল। সবুজে ভরা এই ধান ক্ষেত এতটাই পরিচিত লাগলো যেন আমি বাংলাদেশে রয়েছি। ওয়াও! পুরো বাংলাদেশের সেই বিস্তীর্ণ ধানের ক্ষেত, এখানে আসলে বোঝাই যাবে না এটা বাংলাদেশ না কোরিয়া। একদম ধানের ক্ষেতের মধ্যে আমি বসে আছি, যেখানে বসলে সেই বাংলার কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠের কথা মনে হয়, যেটা দেখলে প্রাণ জুড়িয়ে যায়। একদম সবুজে চারিদিকে ভরপুর ঘেরা। সবুজ শ্যামলে ভরা আমাদের প্রিয় বাংলাদেশ সৌন্দর্যে তো কারো থেকে পিছিয়ে নেই, তবে সত্যি এটাই, আমরা পিছিয়ে রয়েছি আমাদের সদিচ্ছা ও মানসিকতার অভাবে। আমরাও স্বপ্ন দেখতে পারি আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে, যেখানে চলাচলের জন্য থাকবে নিরাপদ সড়ক, মানসিক ও শারীরিক বিকাশের জন্য থাকবে সুন্দর খেলার মাঠ, আর মনের প্রশান্তি মিলবে চোখ জুড়ানো সবুজ প্রান্তরের দিকে চেয়ে থেকে।